এনসিপিতে যোগ দিতে হলে তাদেরকে এক রাত লাগাইতে দিতে হবে। জুলাই যোদ্ধা সম্মুখ সারিতে যোদ্ধা নেতৃত্বে দিয়েছে। বিশ্বাস না হলে আপনারা তো কমেন্ট বক্সে এসে গালাগালি করবেন। এই জন্য আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিও নিয়ে আসলাম, দেখুন সে নিজ মুখে কি বলে। আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিকবৃন্দ, গণমাধ্যমকারী সুধীজন এবং উপস্থিত সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সানজিদা। আমি 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে একজন সক্রিয় অংশগ্রহণকারী জাতীয় নাগরিক পার্টির একজন কর্মী এবং নারী শক্তিতে মহানগরের কমিটির একজন প্রত্যাশী। আজ আমি অত্যন্ত কষ্ট এবং ক্ষোভ যন্ত্রণা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত 14 জুন 2026 তারিখ সন্ধ্যা আনুমানিক 6টার দিকে জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক এবং এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন আমাকে একাধিকবার ফোন ও বার্তার মাধ্যমে জানান যে জাতীয় নারী শক্তির কমিটি গঠন এবং সাংগঠনিক বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তিনি আমাকে চট্টগ্রামের জিসি মোড়ে অবস্থিত হোটেল পেনিনসুলার টপ ফ্লোরে যেতে বলেন। উল্লেখযোগ্য যে টপ ফ্লোরে যাওয়ার পর আমি দেখতে পাই যে ওই স্থানটি একটি মদের বার। আমি সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কাজের অংশ হিসাবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে সেখানে উপস্থিত হই, কিন্তু সেখানে গিয়ে আমি বিস্মিত হই। আমি দেখতে পাই সেখানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক SM সুজাউদ্দিন, সাদিয়া আফরিন এবং আরও 2 জন অজ্ঞাত পরিচয় পুরুষ উপস্থিত ছিল। যে বৈঠকে নারী শক্তি কমিটির সংগঠনমূলক বৈঠক হিসাবে উপস্থাপন করা হয়েছিল, সেখানে সাদিয়া আফরিন ছাড়া অন্য কোনো নারী ছিলেন না। আরও উদ্বেগজনক বিষয় ছিল যে ওখানে উপস্থিত ব্যক্তি কেউই দলের সাংগঠনিক কার্যক্রমে কোনো দৃশ্যমান সম্পর্ক আমি দেখতে পাইনি। তখন থেকে আমার মনে সন্দেহ সৃষ্টি হয়, আমাকে প্রকৃত উদ্দেশ্য গোপন রেখে সেখানে ডাকা হয়েছে। বৈঠক শুরু হওয়ার পর আমি লক্ষ্য করি সেখানে কমিটির সাংগঠনিক পরিকল্পনা, রাজনৈতিক কর্মসূচি কোনো বিষয়ে আলোচনা করা হয়নি, বরং আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক পরিচয়, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যবসায়িক সুবিধার মতো বিভিন্ন প্রলোভন দেখানো এবং পদ পদবি নিয়ে কথা বলা হচ্ছিল ওখানে। এক পর্যায়ে উপস্থিত ব্যক্তি ধূমপান করতে থাকেন এবং আমাকে ধূমপানে উৎসাহিত করেন। পরে মদ্যপানের জন্য আমাকে অফার করা হয়, আমি তা নিতে প্রস্তুত ছিলাম না। এসব বিষয়ে অনাগ্রহ প্রকাশ করলে সাদিয়া আফরিন আমাকে বারবারই বলছে SM সুজার কথা মতো যেন আমি কাজ করি, ওই বিষয়ে আমাকে চাপ দিচ্ছিলেন বারবার। পরবর্তীতে সাদিয়া আফরিন চিকিৎসকের সিরিয়াল থাকার অজুহাত বৈঠক স্থান ত্যাগ করে আমাকে কয়েকজন পুরুষের উপস্থিতি একা রেখে একজন নারী নেত্রী এমন আচরণ আমার কাছে অত্যন্ত অস্বাভাবিক, দায়িত্ব জ্ঞানহীন এবং সন্দেহজনক মনে হয়েছে। তার চলে যাওয়ার পর SM সুজাউদ্দিন আচরণটা আমার জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। তিনি আমার প্রতি অশুভ দৃষ্টিভঙ্গি, বিভিন্ন ধরনের অশুভ দৃষ্টিভঙ্গি আমার দিকে প্রদর্শন করছিলেন। তার আচরণে আমি গভীরভাবে অপমানিত এবং আতঙ্কিত হয়ে উঠি। তিনি এক পর্যায়ে আমাকে উনি বুঝাচ্ছিলেন যে ওনার কাজের সিস্টেম হচ্ছে ডেট অর ডিল, হয়তো ডিল না হয় ডেট। ওনার এই ধরনের ওনার কাজের সিস্টেম হচ্ছে এই ধরনের। উনি আমাকে বিভিন্ন ধরনের রাজনৈতিক সহযোগিতা, তারপরে বিভিন্ন রকমের বড় পদ দেওয়ার প্রলোভন দেখাচ্ছেন এবং বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে আমাকে ব্যবসার জন্য সাহায্য করবেন, এই ধরনের প্রলোভন করতেছিলেন উনি। পরিস্থিতি যখন আমার অসহনীয়, অনিরাপদ হয়ে ওঠে, তখন আমি টিউশনের বাহানা দিয়ে ওখান থেকে ওই স্থান ত্যাগ করি। ওই স্থান ত্যাগ করে আমি যখন যাচ্ছিলাম, তখন সাদিয়া আফরিনকে আমি যখন এই বিষয়ে বলি, সাদিয়া আফরিন বলেছে রাজনীতিতে এটা হয়, এটাই রাজনীতির কালচার, যে রাজনীতি করতে হলে মেয়েদের এসব করতে হয়। তো এরপরে আমি ওখান থেকে যখন নিচে আসি, তখন দেখি যে সাদিয়া আফরিন লবিতে ছিল। আমি ওই মুহূর্তে ওখান থেকে স্থান ত্যাগ করে আমি চলে আসি। এরপর SM সুজা আমাকে বারবার ফোন দিচ্ছিল। আমি যখন বের হচ্ছিলাম সিএনজি দিয়ে আমাকে বারবার ফোন দিচ্ছিল। তো ওই স্থান থেকে আমি আসার পর সাদিয়া আফরিন